আজ আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের ইতিহাস পড়াবো। আজকে তোমাদেরকে আমি যে অধ্যায়টা নিয়ে পড়াবো সেটা হচ্ছে প্রথম অধ্যায়। ইতিহাস যখনই তোমরা পড়তে শুরু করেছিলে তখন প্রথম অধ্যায় থেকে পড়া শুরু হয়েছিল, তাই তো? তো সেই প্রথম অধ্যায় তোমাদের পড়ানো হয়ে গেছে, তোমরাও পড়েছো, সব কিছুই জানি, কিন্তু আমার মনে হয় তোমরা একটু একটু ভুলেও গেছো। তাই আজকে আমি প্রথম অধ্যায়ের রিভিশনটা তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি ইতিহাসের ধারণা। হ্যাঁ, এই ইতিহাসের ধারণা পড়তে গিয়ে তোমরা যা যা পড়েছিলে সেগুলো সম্বন্ধে তোমাদেরকে বলবো, কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে এই সম্বন্ধে বলে দেব। প্রথমেই দেখো, আমি তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো আলোচনার মধ্যে দিয়েই চ্যাপ্টারটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের রিভিশন হয়ে যাবে। প্রথম প্রশ্ন, ধরো ইতিহাসের প্রত্নতান্ত্রিক উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব সম্বন্ধে লেখো। যদি বলা হয় তাহলে আমাদেরকে কি বলতে হবে? শুরু করি। যে ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হলো মুদ্রা। মুদ্রা শাসকদের পরিচয় বহন করে। মুদ্রা থেকে রাজা ও তার বংশের নাম, সাল, তারিখ, রাজ্য সীমা, রাজার ধর্মীয় ও শাসন ব্যবস্থার পরিচয় আমরা জানতে পারি। প্রাচীন ভারতে মুদ্রাগুলি কিরকম কি তৈরি হতো? তামা, রূপো, সোনা প্রভৃতি ধাতু দিয়ে তৈরি হতো। এটা হচ্ছে যে এই যে বললাম ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো মুদ্রা। আর গুরুত্বপূর্ণ মুদ্রার গুরুত্বের 1 নম্বর কারণটা আমি তোমাদেরকে বললাম, যে শাসকদের পরিচয় করে। মুদ্রা থেকে রাজা, তার বংশের পরিচয়, রাজ্য সীমা, শাসন ব্যবস্থা আমরা জানতে পারি। আর অনেক ধরনের মুদ্রা হয়, একটা হচ্ছে তামা মুদ্রা, রূপোর মুদ্রা, সোনার মুদ্রা, এবং এই ধাতুগুলো দিয়েই প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো। দ্বিতীয় কারণ কি দেখো, দ্বিতীয়ত মুদ্রা অর্থনীতির পরিচয়বাহী। মুদ্রায় ব্যবহৃত ধাতু থেকে কোনো একটি সময়ে অর্থনীতির পরিচয় জানতে পারা যায়। মুদ্রায় ব্যবহৃত ধাতু থেকে সে যুগের আর্থিক সচ্ছলতার প্রতিচ্ছবি আমরা পেতে পারি। তাছাড়া এক দেশের মুদ্রা অন্য দেশে পাওয়া গেলে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্কের আভাসও আমরা পেয়ে থাকি। গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রার তুলনায় পরবর্তী গুপ্ত যুগের অধিক খাদযুক্ত স্বর্ণ মুদ্রা অর্থনৈতিক অবক্ষয় ও বাণিজ্যিক মন্দার চিত্রটি কিন্তু প্রকাশ করে। তৃতীয়ত মুদ্রা ধর্মনীতির পরিচয়বাহী। মুদ্রায় খোদিত বিভিন্ন দেব দেবী ও ধর্মীয় প্রধানদের মূর্তি বিভিন্ন সময় রাজাদের ধর্মনীতির পরিচয় দেয়। গুপ্তাব্দের মুদ্রায় দেব দেবী বিনা বাদনরত মূর্তি থেকে সে যুগের ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারি। চতুর্থ গুরুত্বটা হচ্ছে মুদ্রা শিল্প উৎকর্ষের পরিচয়ও বহন করে। মুদ্রা গঠন ও নির্মাণ থেকে ধাতু শিল্প ও শিল্পকলার পরিচয় পাওয়া যায়। পঞ্চমত, জয় পরাজয় সাক্ষ্য ও মুদ্রা বহন করে। কখনো কখনো এক রাজার জয়লাভ ও অন্যজনের পরাজয়ের সাক্ষ্য দেয় মুদ্রা। জয়স্তম্ভিতে পাওয়া নহপানের মুদ্রাগুলো সাতবাহন রাজা গৌতমীপুত্র পুনরায় প্রচলন করেন এবং নহপানের নামের উপর তার নাম খোদাই করা হয়। এর থেকে বোঝা যায় যে সাতবাহন রাজা নহপানকে পরাজিত করেছিলেন। 6 নম্বর গুরুত্বটা হলো ব্যক্তিগত কৃতিত্বের পরিচয় ও মুদ্রা বহন করে। মুদ্রা বিভিন্ন বংশের রাজাদের ব্যক্তিগত কৃতিত্বের পরিচয়। যেমন সমুদ্রগুপ্তের মুদ্রায় তার বিনা বাদনরত মূর্তি দেখে অনুমান করা যায় যে তিনি সঙ্গীত বিদ্যায় পারদর্শী ছিলেন। সপ্তমত, বাণিজ্যিক সম্পর্ক সম্বন্ধেও মুদ্রা থেকে অনেক কিছু জানতে পারা যায়। এক দেশের মুদ্রা অপর দেশে পাওয়া গেলে উভয় দেশের মধ্যেকার বাণিজ্যিক সম্পর্কের কথা জানতে পারা যায়। যেমন ভারতে প্রাপ্ত প্রচুর রোমান মুদ্রা থেকে ভারত
রোম বাণিজ্যিক সম্পর্ক আমরা যে পরিচয় যে ছিল এদের দুটি দেশের মধ্যে সেই সম্বন্ধে আমরা জানতে পারি। তাহলে আমরা দেখলাম মুদ্রার কিন্তু কি রয়েছে, ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে। আমরা মোটামুটি ভাবে 7টা পয়েন্ট কিন্তু এই সম্বন্ধে কি করলাম, আমরা আলোচনা করলাম। পরের প্রশ্নটা দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে উপাদানগুলির পরিচয় দাও। এই যে প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়েছি, এই প্রশ্নটা উত্তর অনেক বড় হবে। তোমাদের সাধারণত এত বড় উত্তর কিন্তু পরীক্ষায় আসবে না। তোমাদের হয়তো এখান থেকে অনেকগুলো উপাদানের কথা আমি তোমাদেরকে এখন বলবো, তার মধ্যে থেকে হয়তো একটা কিংবা দুটো উপাদান সম্বন্ধে তোমাদের হয়তো লিখতে দেওয়া হবে, উল্লেখই করে দেওয়া হবে যে এই উপাদানগুলো সম্বন্ধে তোমরা লেখো। আজকে আমি মোটামুটি ভাবে অনেকগুলো উপাদান নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। ভারতের ইতিহাসের উপাদান প্রধানত দুটি। ভারতের যে আমরা প্রাচীন ভারতের ইতিহাস জানতে গেলে যে উপাদানগুলো জানতে পারি সেগুলো মোটামুটি দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে কি সাহিত্যিক উপাদান, আরেকটা হচ্ছে কি প্রত্নতান্ত্রিক উপাদান। তাহলে এবারে আমি একে একে তোমাদের সাথে আলোচনা করি। সাহিত্যিক উপাদানের দুটি ভাগ, যেরকম দেশীয় সাহিত্য ও বিদেশি সাহিত্য। দেশীয় সাহিত্যের আবার কয়েকটি ভাগ আছে, যেমন বৈদিক সাহিত্য, পুরাণ, মহাকাব্য, বিভিন্ন স্মৃতি শাস্ত্র, রাজবৃত্তান্ত, জীবন চরিত প্রভৃতি। দেশীয় সাহিত্যের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় বেদ এবং বৈদিক সাহিত্যে। ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। এরপর রচিত হয় সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই 4টি বেদ এবং ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও বেদান্ত নিয়ে বৈদিক সাহিত্যের বিশাল ভাণ্ডার গড়ে উঠেছে। বৈদিক সাহিত্য থেকে তৎকালীন যুগে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও রাজনৈতিক জীবন সম্বন্ধে জানতে পারা যায়। সাহিত্যের মধ্যে, প্রাচীন সাহিত্যের মধ্যে আমি তোমাদের বললাম সাহিত্যিক উপাদানের মধ্যে বললাম মহাকাব্য। আমাদের ভারতের দুটি মহাকাব্যের নাম সকলে জানে, একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত। মহাকাব্যের বর্ণনা থেকে প্রাচীনকালের ইতিহাস রচনার অনেক মূল্যবান তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি। পুরাণ। পুরাণ প্রাচীন ভারতীয় সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়েছে। পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। পুরাণগুলি রচিত খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকেরও পূর্বে, তবে গুপ্ত যুগেও এগুলি পুনঃসম্পাদিত ও সংকলিত হয়েছিল। এরপরে হচ্ছে জীবন চরিত। প্রাচীনকালে রচিত জীবন চরিত গুলিও হচ্ছে ঐতিহাসিক উপাদান হিসাবে এগুলো কিন্তু যথেষ্ট কি রয়েছে, গুরুত্ব রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বাণভট্টের হর্ষচরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, পদ্মগুপ্তের নবসহ শঙ্কচরিত। এইসব রচনায় রাজাদের গুণকীর্তন উদ্দেশ্য হলেও সমসাময়িক বহু ঐতিহাসিক ঘটনারও কিন্তু উল্লেখ পাওয়া যায়। এই রচনাগুলোর মধ্যে রাজাদের গুণকীর্তন করা হয়েছে ঠিক কথা, কিন্তু তার সাথে সাথে সেই সময়ে বহু ঐতিহাসিক ঘটনাও কিন্তু আমরা এগুলো থেকে জানতে পারি। এরপরে হচ্ছে বিদেশি সাহিত্য। বিদেশি পর্যটক ও লেখকদের বিবরণ থেকেও ভারতের ইতিহাসের বহু মূল্যবান তথ্য আমরা পেয়ে থাকি। প্রাচীনকালে ভারতে আগত পর্যটকদের মধ্যে উল্লেখযোগ্য ছিল গ্রিক, চৈনিক ও মুসলমান পর্যটক এবং লেখকগণ। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় তার সঙ্গে আগত অ্যারিস্টোবুলাস, ডায়োডোরাস এবং এরিয়ান প্রমুখ লেখকের লেখা থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণের বাহিনী ও সমকালীন ভারতের অনেক ঐতিহাসিক তথ্য আমরা পেতে পারি। গ্রিক পর্যটক মেগাস্থেনিস রচিত ইন্ডিকা থেকে মৌর্য যুগের বিস্তৃত বিবরণ জানতে আমরা পারি। ভারতের ইতিহাসের বহু মূল্যবান তথ্য চৈনিক পরিব্রাজক ও লেখকের রচনা থেকে জানতে পারা যায়। এদের মধ্যে ফাসিয়ান ও সুয়াংজান ছিলেন অন্যতম। চীনা পরিব্রাজক ফাসিয়ান গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বে ভারতবর্ষে এসেছিলেন। তার রচিত
কি গ্রন্থটি থেকে প্রাচীন ভারত সম্পর্কে অনেক কিছু জানতে পারা যায়। হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন সুরঞ্জন। তার লিখিত গ্রন্থটির নাম হলো CU-কি। এগুলো এটা হয়ে গেল কি, যে আমি তোমাকে বললাম যে দুটো উপাদান, একটা হচ্ছে সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদান পড়াতে গিয়ে আমি তোমাদেরকে যেটা পড়ালাম সেটা হচ্ছে একটা দেশীয় সাহিত্য আর একটা বিদেশি সাহিত্য সম্বন্ধে বললাম। তাহলে এরপরে যে উপাদানটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্নতান্ত্রিক উপাদান। ভারতের ইতিহাসের প্রত্নতান্ত্রিক উপাদানগুলির 4টি ভাগ, যেরকম লেখমালা, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, সভ্যতার ধ্বংসাবশেষ। লিপিগুলি যার উপর খোদাই করে লেখা হতো সেগুলিকে বলা হতো লেখমালা। পাথরের ফলক, তামা বা ব্রোঞ্জ কিংবা পোড়ামাটির ফলকের ওপরে লিপিগুলো কি করা হতো, খোদাই করা হতো। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য লেখ হলো স্কন্দগুপ্তের ভিতারি লেখ, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুহা লেখ প্রভৃতি। প্রাচীন ভারতের মুদ্রাগুলি নানা ধাতু দিয়ে তৈরি করা হতো, যেরকম সোনা, রূপো, তামা, টিন, সীসা প্রভৃতি। এই মুদ্রাগুলি বিভিন্ন রাজাদের আমলে প্রচলিত হয়। ঘরবাড়ি, মন্দির, প্রাসাদ, স্তূপ, বিহার, স্মৃতিস্তম্ভ প্রভৃতি হলো স্থাপত্যের নিদর্শন। প্রাচীনকালে আবার পাথর, ধাতু ও পোড়ামাটির ওপরে খোদাই করে অনেক কিছু বানানো হতো, যেমন দেবদেবী, মানুষ ও পশুর মূর্তি। এগুলোই ছিল ভাস্কর্য। স্থাপত্য ভাস্কর্য ইতিহাসের অমূল্য উপাদান। ভারতের নানা জায়গায় মাটি খুঁড়ে বিভিন্ন প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যেরকম চন্দ্রকেতুগড়, তক্ষশিলা প্রভৃতি স্থানে সভ্যতার ধ্বংসাবশেষ প্রাপ্ত প্রত্ননিদর্শনগুলি ইতিহাসের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। তাহলে আমি তোমাদের ইতিহাসের উপাদান বলতে গিয়ে আমি তোমাদেরকে সাহিত্যিক উপাদান এবং প্রত্নতান্ত্রিক উপাদানের কথা বললাম। তোমরা তো পড়েইছো, আজকে রিভিশনে নিশ্চয়ই সব মনে পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা, যে প্রাচীন মানব সভ্যতার কথা আমরা কিভাবে জানতে পারি? প্রাচীন মানব সভ্যতার কথা আমরা কিভাবে জানতে পারি? ঐতিহাসিকদের গবেষণা, নৃবিজ্ঞানীদের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং প্রত্নবিজ্ঞানীদের খনন কার্য থেকে আমরা প্রাচীন মানব সভ্যতার কথা জানতে পারি। কি করে জানতে পারি? এক এক করে আমি বলছি। 3টে পয়েন্ট রয়েছে, 3টে পয়েন্টই কিন্তু তোমাদের পরীক্ষার সময় সুন্দর করে লিখতে হবে। ইতিহাসবিদ, পুরাতত্ত্ববিদ ও গবেষকরা বিভিন্ন প্রত্ননিদর্শন সম্বন্ধে গবেষণা করে বহু অজানা তথ্য আমাদেরকে তারা জানায়। নৃতাত্ত্বিক গবেষণা থেকে প্রাচীন মানব সভ্যতার কথা আমরা জানতে পারি। নৃবিজ্ঞানীরা আদিম মানুষের মাথার খুলি, দেহের হাড় ইত্যাদি বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করে সেগুলির সময়কাল এবং এগুলি কোন গোষ্ঠীর মানুষের সেই সম্পর্কে আমাদের তারা ধারণা দেয়। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সাহায্যেও আমরা প্রাচীন মানব সভ্যতার কথা জানতে পারি। প্রত্নবিজ্ঞানীরা মাটির নিচে খনন কার্য চালিয়ে অনেক কিছু আবিষ্কার করেন। ঘরবাড়ি, মন্দির সহ নানা শিল্পকীর্তির ধ্বংসাবশেষ, প্রাচীন মুদ্রা, প্রাচীন মানুষের ব্যবহৃত জিনিসপত্র থেকে মানব সভ্যতার বহু কথা আমরা জানতে পারি। এর পরেরটা দেখো, বলা হয়েছে আর্যাবর্ত ও দাক্ষিণাত্য বলতে কি বোঝো? আর্যাবর্ত ও দাক্ষিণাত্য বলতে কি বোঝো? বলতে গেলে কি বলতে হবে, যে বিন্ধ্য পর্বত ভারতকে উত্তর ও দক্ষিণ এই 2 ভাগে ভাগ করেছে। সাধারণভাবে আর্যরা উত্তর দিকের অংশে বসবাস করত বলে এই এলাকার নাম হয় আর্যাবর্ত। উত্তরে হিমালয় থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত সুবিস্তৃত এলাকা হলো আর্যাবর্ত। যদিও একসময় আর্যাবর্ত বলতে প্রায় পুরো উত্তর ভারতকেই বোঝানো হতো। এই আর্যাবর্তের সীমানা নানা সময়ে পরিবর্তিত হয়েছে। বিন্ধ্য পর্বতের দক্ষিণ ভাগের নাম দাক্ষিণাত্য। বিন্ধ্য পর্বত থেকে
কন্যাকুমারী পর্যন্ত সুবিশাল অঞ্চল ছিল দাক্ষিণাত্য। এখানে আর্যদের বিশেষ প্রভাব পড়েনি। দাক্ষিণাত্য ছিল মূলত দ্রাবিড় জাতির বসবাস। দ্রাবিড় জাতির বসবাসের আধিক্যের কারণে কাবেরী নদীর দক্ষিণ দিকের অংশকে তাই দ্রাবিড় দেশ নাম দেওয়া হয়। আর দাক্ষিণাত্য এলাকার ভাষাগুলির নাম ছিল কি? দ্রাবিড় ভাষা। 5 নম্বর প্রশ্ন, আমরা ইতিহাস পড়ি কেন? ইতিহাস আমরা পড়ি কেন সেই সম্বন্ধে বলতে গেলে আমাদের বলতে হবে অতীতের বিভিন্ন বিষয় জানার আগ্রহ আমাদের আছে, আর অতীতকে জানতে হলে আমাদের ইতিহাস পড়তে হবে। দ্বিতীয়ত, অতীতের থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যতের কাজ ঠিক করতে ইতিহাস আমাদেরকে জানতেই হবে। সুতরাং ইতিহাস পড়ার কারণগুলি হলো, এক হচ্ছে মানব সমাজের আবির্ভাব সম্বন্ধে জানতে আমরা ইতিহাস পড়ব। বর্তমান মানব প্রজাতি হোমো সেপিয়েন্সের উৎপত্তি হয়েছে প্রায় 2 লক্ষ বছর আগে। সবচেয়ে আদিম মানব প্রজাতির আবির্ভাব আজ থেকে প্রায় 26 লক্ষ বছর আগে। আদিম জীবন সংগ্রামের ধারণা পাওয়ার জন্য আমাদেরকে ইতিহাস পড়তে হবে। আদিম যুগে মানুষ কিভাবে বন্যা, ভূমিকম্প, ঝড়, বৃষ্টি, তুষারপাত, বজ্রপাত এবং হিংস্র জীবজন্তুর আক্রমণের বিরুদ্ধে লড়াই করে বেঁচেছিল, তা একমাত্র জানা সম্ভব যদি আমরা কি করতে পারি? ইতিহাস পড়ি। তাহলে একমাত্র জানা সম্ভব আমাদের ইতিহাস পড়ার মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো? এটা আমরা জানতে পারবো। জীব জগতের অন্যান্য প্রাণী অপেক্ষা মানুষ কিভাবে নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠা করেছে তা বোঝার জন্য ইতিহাস পাঠের প্রয়োজন অনস্বীকার্য। আজকের মানুষ নানা বিবর্তনের মধ্যে দিয়ে আজকে রূপ পেয়েছে। সেই বিবর্তনের নানা পর্যায় জানা ও বোঝার জন্য আমাদের ইতিহাস পাঠের প্রয়োজন রয়েছে। তাহলে আমি তোমাদেরকে কিছু বড় প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম এবং সেগুলো তোমাদেরকে আমি একে একে এর উত্তর সম্বন্ধেও কিন্তু বলে দিলাম। তোমরা এইভাবে কি করবে? এইভাবে পড়বে এবং এইভাবেই উত্তরগুলো তোমরা লেখার চেষ্টা করবে। এরপরে তোমাদের আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে সংক্ষেপে লেখো। সেগুলোর উত্তর খুব বড় হবে না, ঠিক যেটুকু চেয়েছি সেটুকুই বলতে হবে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন দেখো, প্রায় ঐতিহাসিক যুগ বলতে কি বোঝো? প্রায় তাম্রযুগ তাম্রযুগ থেকে শুরু করে লোহা ব্যবহারের যুগ বা লৌহ যুগের সূচনাকাল পর্যন্ত সময়কাল হলো প্রায় ইতিহাস পর্ব। প্রাক ঐতিহাসিক যুগের পর একসময় মানুষ লিখতে শিখল, কিন্তু সেই সময়কার লেখা এখন কেউ পড়তে পারে না। এই সময়কে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয়। প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। এই সময় লিপি ছিল কিন্তু তা পড়া যায়নি। 2 নম্বর হচ্ছে বরফের যুগ বা তুষার যুগ বলতে কি বোঝো? এক সময় সারা পৃথিবী বরফে ঢাকা ছিল, হাজার হাজার বছর এই বরফে ঢাকা ছিল, আর এই সময়টাকে বলা হতো বরফের যুগ বা তুষার যুগ। প্লেইস্টোসিন যুগের বেশিরভাগ সময় জুড়ে পৃথিবীর আবহাওয়া ঠান্ডা হতে শুরু করে, ফলে পৃথিবীর বেশিরভাগ অংশ বরফে ঢেকে যায়। সমুদ্র, নদী ও সমস্ত জলাশয়ের জল বরফে পরিণত হয়। শেষ তুষার যুগ আজ থেকে অন্তত প্রায় 10,000 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, নদীমাতৃক সভ্যতা সম্বন্ধে বলো। এটা যদি প্রশ্ন করা হয় তাহলে তোমাদের বলতে হবে প্রাচীন যুগে নদী তীরবর্তী অঞ্চলগুলিতে বিভিন্ন সুপ্রাচীন সভ্যতার উন্মেষ ঘটেছিল, কারণ বসবাস ও গৃহ নির্মাণের পক্ষে আদর্শ হওয়ায় নদী তীরবর্তী সমভূমি অঞ্চলে মানুষ সভ্যতা গড়ে তোলে। কৃষিকাজ, পশুপালন ও ব্যবসা বাণিজ্যের সুবিধা থাকায় নদী তীরবর্তী অঞ্চলগুলিতে সভ্যতা গড়ে ওঠে। নদীপথে সহজে তাড়াতাড়ি যাতায়াত করা যায়, তাই নদীর ধারে সহজেই সভ্যতা গড়ে ওঠে। নদী ছিল পানীয় জলের অফুরন্ত ভাণ্ডার, তাই নদীর তীরে মানুষ সভ্যতা গড়ে তুলেছিল। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন
যুগের ইতিহাস রচনার উপাদানগুলি উল্লেখ করো। প্রাচীন যুগের ইতিহাস রচনার বিভিন্ন উপাদান হলো বস্তুগত উপাদান আর লিখিত উপাদান। বস্তুগত উপাদান হলো প্রাচীন যুগের হাতিয়ার, যন্ত্রপাতি, তারপরে পাত্র, বিভিন্ন ধরনের পাত্র, গয়না, মাথার চুড়ি ও দেহের হাড়, চিত্রকলা, স্থাপত্য ও ভাস্কর্য, সমাধি এবং মুদ্রা। আর লিখিত উপাদান হলো লিপি আবিষ্কারের পরের পর্যায়ে নানা রকম লিখিত উপাদান পাওয়া গেছে, যেমন পাথরের গায়ে বা তামার পাত্রে লেখা সরকারি নির্দেশ, রাজার প্রশস্তি এবং প্যাপিরাস, পশুর চামড়া ও গাছের ছালে লেখা নানা পুঁথি ইত্যাদি। দেখো তোমাদের 5 নম্বর প্রশ্ন, সময়ের হিসাবের সঙ্গে আনুমানিক কথাটা ব্যবহার করতে হয় কেন? ঠিক কবে কোন যুগ শেষ হলো তার উত্তর সহজে দেওয়া যায় না। অনেক সময় পুরনো দিনের সাল তারিখ আন্দাজ করে নিতে হয়, তাই সময়ের হিসাবে আনুমানিক কথাটা ব্যবহার করতে হয়। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয় কেন? ভারতের 3 দিক সমুদ্র দিয়ে ঘেরা, পশ্চিমে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগর থাকায় ভারতকে উপদ্বীপের মতো দেখতে লাগে, তাই ভারতকে উপদ্বীপ বলা। 7 নম্বর প্রশ্ন এবারে, ভারতের ভৌগোলিক বৈচিত্র্য ও ঐক্য কিরকম তা লেখো। যদি বলা হয় তাহলে কি লিখতে হবে? ভারতবর্ষ ভৌগোলিক বৈচিত্র্যে পরিপূর্ণ হলেও এখানে একটি ভৌগোলিক ঐক্য কিন্তু লক্ষ্য করা যায়। ভারতের কোথাও উঁচু পর্বত, আবার কোথাও সমভূমি, মালভূমি, মরুভূমি, তাই তো? ভারতের কোথাও প্রচন্ড শীত, আবার প্রচন্ড কোথাও গরম, আবার কোথাও অত্যাধিক বৃষ্টি হয়, তাই তো? ভারতবর্ষ বলতে আমরা হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত একটা অখণ্ড ভূকেই বুঝি। এই উপলব্ধি থেকেই ভারতবাসীর মধ্যে ভৌগোলিক ঐক্য জাগ্রত হয়েছে। পরের প্রশ্নটা দেখো, ইতিহাসের কথা আসলে মানুষের কথা, এই উক্তি কতটা যুক্তিসঙ্গত? ইতিহাসে মানুষের অতীত দিনের নানা কাজকর্মের কথা থাকে, আর থাকে মানুষ কিভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে চলেছিল সেই সব কথা। এই যুক্তির বিচারে বলা যায় ইতিহাসের কথা আসলে মানুষের কথা। সৌর বৎসর বলতে কি বোঝো? সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের ভিত্তিতে বৎসর গণনার রীতিকে বলা হয় সৌর বৎসর রীতি। প্রাচীন মিশরবাসীরা এই রীতি চালু করেন। খ্রিস্টাব্দ ও বঙ্গাব্দ সৌর বৎসর নির্ভর। ইতিহাসকে সঠিকভাবে বুঝতে গেলে ভূগোল ভালোভাবে জানতে হয় কেন? ইতিহাস বুঝতে গেলে ভূগোল ভালোভাবে জানতে হয়, কারণ ইতিহাস এবং ভূগোল একে অপরের উপর নির্ভরশীল। ইতিহাসের 3টি মূল উপাদান হলো স্থান, কাল ও মানুষ। এর মধ্যে স্থানের পরিচয় দেয় ভূগোল। আসলে মানুষের কাজই হলো ইতিহাসের বিষয়, আর মানুষের অনেক কাজই তার পরিবেশ ও ভূগোল দিয়ে তৈরি। তাহলে কিছু তোমাদেরকে ছোট প্রশ্ন নিয়েও আমি আলোচনা করলাম। হ্যাঁ, ছোট ছোটই উত্তর হবে, এগুলো বেশি বড় কিন্তু উত্তর হবে না। এরপরে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ছোট প্রশ্ন। হ্যাঁ, যেটা তোমাদের একটা বাক্যের মধ্যে লিখলে পরেই তোমরা যেটা উত্তর তোমাদের হয়ে যাবে, তার বেশি তোমাদেরকে করতে হবে না। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি তোমাদের বলে দেব না, ঠিক আছে? এগুলো তোমরা পারবে, আর একটুখানি বই ঘাটলেই উত্তরগুলো পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, উপমহাদেশ বলতে কি বোঝো? 1 নম্বর হচ্ছে কি, উপমহাদেশ বলতে কি বোঝো? দ্বিতীয়ত 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত শব্দের অর্থ কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে গুপ্তাব্দ কাকে বলে? 4 নম্বর হচ্ছে ইতিহাসে কেন এবং কোথায় জানার জন্য কি জানা দরকার? যুগ কথাটা কখন ব্যবহার করা হয়? প্রাক শব্দটির অর্থ কি? কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? যিশুর জন্মের আগের সময়কে কি বলা হয়? প্রত্নতান্ত্রিক কাদের বলে? পুরোনো দিনের নানা প্রত্নবস্তু
কোথায় যত্ন করে রাখা হয়। তাহলে আজকে আমি তোমাদের প্রথম চ্যাপ্টারটা ইতিহাসের ধারণা, সেই চ্যাপ্টারটা তোমাদের সাথে আমি পুরো ভালো করে সবকিছু রিভিশন করিয়ে দিলাম। তোমরা ভালো করে করো আর সবাই খুব ভালো থেকো।